কেরালার শান্তশিষ্ট একটি শহর, যেখানে কোনো ক্রাইম রেট নাই বললেই চলে। সেখানে পুলিশের সদ্য চাকরি পাওয়া বিজয় সাব ইন্সপেক্টর পোস্টিং হয়ে যায়। পোস্টিং হওয়ার পরে সেখানে ঘটতে শুরু করে একের পর এক ক্রাইম। শহরের এক এক প্রান্তে পাওয়া যায় অর্ধগলিত লাশ এবং অন্য প্রান্তে বিরাট বড় এক ফাইন্যান্স কোম্পানিতে হয় ডাকাতি। বিজয় যখন এই কেসগুলো তদন্ত শুরু করে তখন সামনে বেরিয়ে আসতে থাকে বড় বড় সব টুইস্ট। হ্যালো ফ্রেন্ডস, মুভি কথকে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি মালায়ালাম একটি মুভি দ্রিরাম নিয়ে, যেখানে আপনার কল্পনাকেও হার মানাবে এমন কিছু টুইস্ট আপনার সামনে রিভিল হবে। তো গল্প দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের বিজয় নামের এক ব্যক্তিকে দেখানো হয়, যে মূলত তার চাকরি জীবন শুরু করার পর ট্রেনিং শেষ করে তার কর্মজীবনে যোগদান করতে যাচ্ছে, যেটা শহর থেকে বেশ দূরের একটি জায়গা। যাওয়ার সময় বিজয় তার চাচার সাথে কথা বলছিল। সে মূলত একজন রিটায়ার্ড ইউএসপি। তার চাচা বিজয়কে বলে দেয় সে যে থানায় যোগদান করতে যাচ্ছে সেখানে তার চাচার একজন পরিচিত আছে, তার নাম কৃষ্ণা। তারা খুব ভালো কাজ পারে, তো তাদের সাথে মিলেমিশে বিজয় যেন কাজ করে। থানায় পৌঁছানোর পরে কৃষ্ণা মূলত সবার সাথে বিজয়কে পরিচয় করিয়ে দেয়। এর মধ্যে আছে হেড কনস্টেবল পালাং, আরো আছে প্রত্যয়ন, রিমেশ, লেডি কনস্টেবল বিদ্যা, আনন্দ নামে আরো একজন কনস্টেবল আছে যে আজ ছুটিতে আছে। কৃষ্ণা বিজয়কে এটা জানায় যে তার চাকরির আর 4 বছর আছে, আর সে এখানকারই বাসিন্দা। বিজয় আসার আগে এখানে ইন্সপেক্টর এবং এসআই দুজনেই ছিল, কিন্তু ক্রাইম কম থাকার কারণে 7 মাস যাবত এদের কোনো পোস্টিং হয়নি। কথায় কথায় বিজয় তাদেরকে জানায় বিজয়ের বাড়িতে শুধু তার বাবা এবং মা আছে এবং সে অবিবাহিত। তাই বিদ্যারও বিজয়কে বেশ পছন্দ হয়েছে। থানা থেকে একটু দূরেই কোয়ার্টার, যেখানে অন্যরাও থাকে। বিজয়কেও সেখানে নিয়ে যায় এবং তাদের কথায় আমরা জানতে পারি থানায় যে জিপটি আছে তার একটি লাইট ভেঙে যায়, সেজন্য সেটি রিপেয়ার করতে দেওয়া আছে। বিজয়কে তারা তাদের রুমটা বুঝিয়ে দেয়, যেখানে রান্নার ব্যবস্থাও আছে, তবে এখানে ফ্যাসিলিটিস অনেক কম। তো এরপরে দেখা যায় বিজয় ফ্রেশ হয়ে থানায় যায় এবং ডিএসপির সাথে প্রথমে দেখা করে। ইউএসপি তাকে বলে দেয় এখানে যেহেতু ইন্সপেক্টর নেই, তাই ওই থানায় বিজয়কে সেই দায়িত্বটাও পালন করতে হবে। এখান থেকে ফেরার পথে কৃষ্ণারা বিজয়কে একটি ধাবায় দুপুরের খাবার খাওয়ায়। আর যখন তারা থানায় ফিরছিল পথে ওই কনস্টেবল আনন্দের বাড়ি পড়ায় তার অসুস্থ মাকেও দেখতে যায় সেখানে। এরপর রাতের বেলা আনন্দ যখন বিজয়ের জন্য খাবার বানাচ্ছিল তখন রিমা এবং বিদ্যা বিজয়ের জন্য খাবার নিয়ে আসে। পরদিন সকালে বিজয় লক্ষ্য করে বিদ্যা মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। অবশ্য থানায় গেলে বিদ্যা তাকে জানায় সে মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট। বিজয় তাকে অ্যাপ্রিসিয়েট করে। তো ওই রাতেই কৃষ্ণারা কোয়ার্টারের মধ্যে একটি ড্রিঙ্কসের পার্টি রেখেছিল রাতের বেলা। তারা বিজয়কেও জয়েন করতে বলেছিল। বিজয় জয়েন করেছিল, কিন্তু বিজয় যেহেতু ড্রিঙ্কস করে না, তো তাদেরকে এনজয় করতে বলে। পরের দিন থানায় গেলে বাবু নামের একটি লোকাল লোক থানায় এসে বিজয়কে প্যাকেট ভর্তি টাকা দেয়, যেটা সে প্রতি মাসেই থানায় দিয়ে আসছে। কিন্তু বিজয় তাকে সোজাসাপটা জানিয়ে দেয় যে এসব টাকার কোনো দরকার নেই। এমনকি কৃষ্ণানকেও ডেকে বলে দেয় যে এসব চলবে না। বিজয়ের ধারণা তাদের কাছ থেকে টাকা নিলে তাদেরকেও তো ফেভার করতে হবে। কৃষ্ণান তখন বিজয়কে এখানকার পরিস্থিতি সম্পর্কে বোঝানোর চেষ্টা করে। কৃষ্ণান তাকে বোঝায় এই জায়গাটা যেহেতু শহর থেকে অনেক দূরে, তাই সবকিছু তারা হাতের কাছে পায় না, তাই এই সকল টাকা দিয়ে তারা ওই ধরনের জিনিসগুলো প্রয়োজন মিটায়, যেমন সেলফ কেনা, টয়লেট বানানো, আরো অনেক ধরনের অনেক ব্যাপার। এগুলো তারা এই টাকার মাধ্যমে এই ডিমান্ডগুলো পূরণ করে থাকে। বিজয় তখন কৃষ্ণাঙ্গের সেই কথাগুলো বোঝার চেষ্টা করে এবং বলে আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করেন। এর মধ্যেই থানায় খবর আসে শহরের কোনো এক জায়গাতে ঝামেলা হয়েছে, তাই বিজয়রা ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় দুজনে হাতাহাতি করছিল, এই জন্য তারা সেই দুজনকে ধরে নিয়ে থানায় আসে। একজন জানায় ওই ছেলেটা তার 2 বন্ধুকে নিয়ে তার বাড়ির সামনে গাঁজা টানছিল। অবশ্য ওই ছেলেকে চেক করে তার পকেটের মধ্যে গাঁজা ভর্তি একটি প্যাকেটও পাওয়া যায়।
এর মধ্যে শহরের প্রভাবশালী ব্যক্তি সাবু এসে পৌঁছায়। সে মূলত এই ছেলের চাচা। তারা বিজয়কে রিকোয়েস্ট করে সামনের মাসে ওর দুবাইয়ের ফ্লাইট। এখন এই ধরনের কেস হলে সে দুবাইয়ে যেতে পারবে না। বিনিময়ে বিজয় যা চাইবে তারা দিতে প্রস্তুত। এই কথা শোনা মাত্রই বিজয় তাদের ওপর খুব রেগে যায়। কৃষ্ণানও সেই জিনিসটা বুঝতে পেরে সাবুকে সেখান থেকে বের করে দেয়। সাথে সাথে বিজয়কেও বুঝায় সাবু এখানকার অনেক প্রভাবশালী ব্যক্তি, তাদের অনেকজনের সাথে পরিচয় আছে, তাই তাদের সাথে ঝামেলায় যাওয়া ঠিক হবে না। আর এই ছেলেটাও মাঝে মধ্যে এই কাজ করে বেড়ায়, যেহেতু সামনের মাসে তার ফ্লাইট, তো ও চলে গেলে এই ধরনের ঝামেলা আর হবে না। তাই কৃষ্ণানের অনুরোধে বিজয় ওই ছেলেকে সেখান থেকে ছেড়ে দেয়। কিন্তু বিজয় কৃষ্ণানকে বলে ওই ছেলে কোথায় এবং কার থেকে মাদক নিত সেই বিষয়ে যেন তারা খোঁজ নেয়। যদিও সাবুর ভাতিজাকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরেও বিজয়ের এই ব্যবহারটা সাবুর পছন্দ হয়নি। তাই সাবু বিজয়কে দেখে নেওয়ারও একটা হুমকি দেয়। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই একটা দিনমজুর ঘাস কাটার মেশিন দিয়ে বাগান পরিষ্কার করছিল। তখনই কিছু একটা দেখতে পেয়ে দ্রুত পুলিশে ফোন দেয়। তখনই বিজয়রা ফোর্স নিয়ে সেখানে পৌঁছায় এবং দেখতে পায় একটি মানুষের হাত কাটা। এরপর ফরেনসিক টিম এবং ডগ স্কাউট আনা হয়। ডগ স্কাউটের সাহায্যে এখান থেকে কিছুটা দূরে মাটির মধ্যে পোতা একটি মানুষের অর্ধগলিত লাশ পাওয়া যায়। গতরাতে এখানে মুষলধারে বৃষ্টি হয়েছিল, সেজন্য হয়তো মাটি সরে যাওয়ায় শিয়াল বা কুকুরে তার হাত খুবড়ে বাইরে বের করে দিয়েছে। ফরেনসিক টিমও জানায় বৃষ্টির কারণে তারা এখান থেকে কোনো এভিডেন্স কালেক্ট করতে পারেনি। তবে ফরেনসিক এটা জানায় যে বডিটি 4 থেকে 5 দিন আগে। সেজন্য বিজয় বডিটিকে ফরেনসিক টিমের সাহায্যে পোস্টমর্টমে পাঠিয়ে দেয় এবং ফোর্সকে বিজয় বলে শহরে কেউ নিখোঁজ আছে কিনা সেটার একটা খোঁজ নিতে তালিকা তৈরি করতে। এরপরে বিজয় ডক্টরের সাথে দেখা করে। ডক্টর জানায় বডিটি 30 থেকে 35 দিন আগের পুরনো। বডিটি 35 বছরের একজন পুরুষের, যার মাথার পিছনে শক্ত কিছুর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। এমনকি শরীরের কিছু স্থানে বিভিন্ন ধরনের ক্ষতও পাওয়া যায়। বিজয় পুলিশ স্টেশনে ফিরলে কৃষ্ণানরা জানায় তাদের তালিকায় কোনো নিখোঁজ কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে বিজয় তাদেরকে পার্শ্ববর্তী থানাগুলোতেও খোঁজ নিতে বলে। আবার ডিএসপিও এই কেসটিকে দ্রুত সমাধান করতে বলছে। এর আগে যেহেতু এই ধরনের কোনো কেস এখানে ঘটেনি, আর বিজয় যেহেতু সদ্য এখানে এসেছে, তাই বিজয়ও কেসটি নিয়ে অনেক চিন্তিত। এজন্য পরের দিনই বিজয় তারা ওই জমির মালিক রেজির বাড়িতে যায়। রেজি জানায় ওই জমিটি অনেকদিন যাবৎ এমনি পড়েছিল, গতকালই তারা লোক পাঠিয়েছিল জমিটি পরিষ্কার করার জন্য। আর পরিবারের বিষয় জানালে রেজি তাদেরকে জানায় ত্রিবাগ নামের একটি জায়গায় তার পরিবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছে, যে জন্য বিজয় খোঁজ নিয়ে দেখতে বলে যে আসলে রেজি সত্যি কথা বলছে কিনা, বিশেষ করে রেজির ছেলের বিষয়টা। এরপর থেকে সিন শিফট হয়ে থানায় যায়। কনস্টেবল পালাং একদিনের ছুটি নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে যায়। বিজয় একটা জিনিস লক্ষ্য করে, তার এখানে আসার পর থেকে কেউ কোনো ঘুষ নিচ্ছে না, সবাই ভালো হয়ে গেছে। কিন্তু পরবর্তী দিনই শহরের একটি ফাইন্যান্স কোম্পানিতে বিশাল বড় এক ডাকাতি হয়। খবর পেয়ে বিজয় দ্রুত তার ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়েই বিজয় লক্ষ্য করে দোতলার একটি জানালা ভাঙা। সেখানে গিয়ে তারা দেখে ওইখানকার একটি সেলফ নাই। ম্যানেজারের সাথে কথা বলে বিজয় জানতে পারে সেখানে 1 কেজি সোনা এবং 50 লাখ টাকা ছিল, সেগুলো কিছুই নেই। ম্যানেজার সাথে এটাও জানায় সকালবেলা অফিস খুলতে এসে সে শাটারের তালা ভাঙা পেয়েছে। আবার সেখানকার সিকিউরিটি গার্ডও জানায় গতরাতে যখন সে স্মোক করছিল তখন পিছন থেকে কিছু লোক এসে তাকে সেন্সলেস করে ফেলে। সিসিটিভি ক্যামেরাতেও তারা 3 জনকে দেখতে পায়। তবে তারা ঢোকার আগে সিসি ক্যামেরাতে স্প্রে করে ক্যামেরাটিকে ব্লক করে দিয়েছিল। আবার আশেপাশে কোনো বিল্ডিং এ সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে সেই 3 জন ব্যক্তিকে শনাক্ত করার কোনো সুযোগও নেই। সবকিছু পর্যালোচনা করে বিজয় বলে
এই সেলফটা ছোট ছিল, সেজন্য হয়তো তারা ক্যাশ কাটার দিয়ে কেটে জানালা দিয়ে সেলফটিকে বের করে নিয়ে গেছে। যদিও সেলফটা ছোট ছিল, তারপরেও ম্যানেজারের কথা, ওই সেলফটিকে বহন করতে ৩ থেকে ৪ জন লাগার কথা। তাই বিজয়েরও ধারণা নিচে হয়তোবা কোনো গাড়ি ছিল, সেখানে হয়তো একজন ছিল যে ওয়েট করছিল তাদের জন্য। পরে তারা সবাই মিলে সেলফটিকে নিয়ে যায়। তার মানে দাঁড়াচ্ছে ওই ৩ জন ব্যতীত বাইরে আরো একজন ছিল। অর্থাৎ তারা ৪ জন ছিল। এদিকে ফরেনসিক টিমও কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না। এরপর বিজয় এসে দেখে যে সকল ব্যক্তিরা ওই কোম্পানিতে গোল্ড এবং টাকা রেখেছিল তারা সবাই বাইরে এসে ভিড় করেছে এবং অনেক চিল্লা চেঁচামেচি ঝামেলা শুরু করেছে। বিজয় তাদেরকে আশ্বাস দেয় যে আমরা চুরি যাওয়া সব মাল খুঁজে বের করব এবং আপনাদেরকে ফিরিয়ে দিব। কিন্তু তারা বিজয়ের কথা শুনতেই রাজি ছিল না। আবার সুযোগ বুঝে সাবুও তাদের সাথে যোগ দিয়েছে। আর কথা শেষ করে বিজয় যখন গাড়িতে উঠতে যাবে তখন বিজয় খেয়াল করে ভিড়ের মধ্যে একটি ছেলে যে বিজয়কে দেখেই তাড়াতাড়ি করে সেখান থেকে সরে পড়ে। এতে করে বিজয়ের বেশ সন্দেহ হয়। এখান থেকে থানায় ফিরে বিজয় ওই ফাইন্যান্স কোম্পানির মালিক সাজি এবং ম্যানেজারের সাথে কথা বলে। বিজয় তাদের কাছে জানতে চায় আপনাদের কি কারোর ওপর কোনো সন্দেহ হয় বা আপনাদের কি কারোর সাথে কোনো শত্রুতা আছে। তারা তখন বিজয়কে মনোজ নামে একটি ব্যক্তির কথা বলে যে অফিস থেকে লোন নিয়েছিল, কিন্তু লোনের টাকা সময় মতো শোধ করতে না পেরে অফিসে এসে অনেক চিল্লাচিল্লি করেছিল এবং তাদেরকে থ্রেটও দিয়েছিল। তো তাদের ধারণা সেই মনোজ নামের ব্যক্তিটি এই কাজটি করতে পারে। সাজিরা চলে গেলে পুলিশ স্টেশনের অন্যান্য কর্মকর্তারা বিজয়কে জানায় এই ফাইন্যান্স কোম্পানিটি এখানে ২০ বছর ধরে প্রায় ব্যবসা করছে। প্রথমে ছোট ছিল, কিন্তু তারা ধীরে ধীরে অনেক বড় কোম্পানি হয়েছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের মানুষকে লোন দিয়েছে। আর পরবর্তীতে যখন তারা তাদের স্কিম পলিসি চেঞ্জ করেছে এবং ঋণের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, তখন কোম্পানিতে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়। আর এজন্যই তারা ধারণা করছে ওই ফাইন্যান্স কোম্পানির শত্রুর কোনো অভাব নেই। তাদের গ্রাহকরাই তাদের বড় শত্রু। অনেকের বাড়ি, গাড়ি, টাকা পয়সা, জমি সবকিছু চলে গেছে। এজন্য যে কেউই বদলা নিতে পারে। বিজয়ের তখন মনে পড়ে গত রাতে তো তাদের একটি পেট্রোল টিম ওইদিকে থাকার কথা ছিল। অবশ্য বিবেক জানায় গত রাতে সে এবং আনাদ অন্যদিকে পেট্রোলিং করেছে, ওইদিকে তারা যায়নি। এদিকে পুলিশ তাদের নিজেদের মতো করে তদন্ত করছে, অন্যদিকে গ্রামবাসী তাদের মতো করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। তো এইদিকে সাজিরা যেহেতু মনোজের ওপরে সন্দেহ করছে, তাই বিজয়রা মনোজের বাড়িতে যায়। কিন্তু যে দেখে মনোজ সে সময় বাসায় নেই। মনোজের স্ত্রী সিন্ধু জানায় গত মাসের ১৬ তারিখে মনোজ বাড়ি থেকে চলে গিয়েছে। ফোনে তার সাথে কয়েকবার কন্টাক্ট হলেও ১ থেকে ২ বার কন্টাক্ট হয়েছে, কিন্তু এখন তার ফোনটা বন্ধ। এমনকি মনোজ কি করছে, কোথায় আছে, কিভাবে আছে, সিন্ধু এ ব্যাপারে কিছুই জানে না। তবে সিন্ধুর থেকে বিজয় মনোজের একটি ফটো এবং মোবাইল নাম্বার নিয়ে নেয়। আবার বিজয় এটা চিন্তা করে তারা যে বডিটি পেয়েছে সেটা ৩০ থেকে ৩৫ বছরের একটি পুরুষের বডি। সিন্ধুর তথ্য মতে মনোজ বাড়ি থেকে গিয়েছে ১৬ তারিখে, আর তারাও যে বডিটি পেয়েছে সেটা ১ সপ্তাহ আগের বডি ছিল। বিজয়ের ধারণা কোনো না কোনো ভাবে ওই বডিটা আবার মনোজের নয় তো। সেজন্য বিজয় সিন্ধুকে দিয়ে ওই বডিটি আইডেন্টিফাই করাতে বলে। সাথে মনোজের বাড়ির ওপর নজরও রাখতে বলে। এখান থেকে থানায় ফিরলে কৃষ্ণান বিজয়কে জানায় আশেপাশের কোনো থানা থেকে তারা কোনো নিখোঁজের খবর পায়নি। আবার ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহের মধ্যে যারা এখান থেকে অন্য শহরে গেছে সবার সাথেই যোগাযোগ হয়েছে। তার মানে বডিটি এখানে শহরের কারো নয়। তবে বিজয় এখান থেকে যে লজে বা হোটেলগুলো আছে সেগুলোতে একবার খোঁজ নিয়ে দেখতে বলে যে সেখান থেকে কেউ নিখোঁজ আছে কিনা। এর মধ্যে এক মেয়ে তার বাবা মাকে নিয়ে থানায় আসে একটি কমপ্লেন রেজিস্টার করতে। মূলত সে কিছুদিন আগে তার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে মুন্নান নামে একটি হোটেলে উঠেছিল। ওই সময় তার বয়ফ্রেন্ড তার ড্রিঙ্কসের সাথে কিছু মিশিয়ে তার নিউড কিছু ভিডিও নিয়ে নিয়েছে। এখন সেই বয়ফ্রেন্ড এই মেয়েকে ব্ল্যাকমেল করছে, যদি সে তাকে ৫ লক্ষ টাকা না দেয় তাহলে তার ওই নিউড ভিডিওগুলো বিভিন্ন সাইটে বা ইন্টারনেটে ছেড়ে দিবে। পরিবারটি আর্থিকভাবে একদম অসচ্ছল। মেয়েটি কয়েকবার আত্মহত্যা করারও চেষ্টা করেছে। সেজন্য তারা বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছে। বিজয়
রিমাকে বলে, তুমি পুলিশ পরিচয় না দিয়ে দেখো ওই ব্যক্তির সাথে নেগোশিয়েট করতে পারো কিনা। আবার এদিকে সত্যান এসে বিজয়কে জানায় ওই ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নেওয়ার পরে মধু নামের একটি ব্যক্তি নিজেকে শেষ করে দিয়েছিল। কারণ ওই সময় সে লোনের টাকা শোধ করতে পারেনি। তার দুইজন ছেলে আছে, সানিশ এবং কিরণ। মধুর মৃত্যুর 3 দিন পর থেকে সানিশ নিখোঁজ। বেশ কিছুদিন যাবৎ ওর কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি ওর পরিবার থেকে কোনো মিসিং কমপ্লেনও করা হয়নি। আর ছোট ছেলে কিরণ একজন নেশাগ্রস্ত, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সে ঝামেলা করে বেড়ায়। যে জন্য বিজয় মধুর বাড়িতে যায় এবং মধুর স্ত্রী জানায় সানিশ বাড়ি থেকে চলে যাওয়ার পরেও তার সাথে কোনো যোগাযোগ করা আর সম্ভব হয়নি। এমনকি সে তার ফোনটা পর্যন্ত বাড়িতে রেখে গেছে। এজন্য বিজয় তার মাকে জানায় যে ওরা দুইজন বাড়িতে আসলেই যেন থানায় গিয়ে যোগাযোগ করতে বলে। এরপরে বিজয় যখন বের হয়ে যাচ্ছিল তখন সানিশ এবং বিজয়ের ফটো দেখে সানিশকে চিনতে পারে। কারণ ওই দিন ভিড়ের মধ্যে সে সানিশকে দেখেছিল। আর এখান থেকেই বিজয়ের সন্দেহটা আরো বেশি বেড়ে যায়। হয়তো বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে সানিশই পরিকল্পনা করে কিছু করতে পারে। আবার তারা এটাও ধারণা করে সানিশ হয়তোবা গ্রামের আশেপাশে কোথাও লুকিয়ে আছে। তাই সার্বক্ষণিক তার বাড়ির ওপর নজরদারি রাখতে বলে। আর এখান থেকে থানায় ফিরলে তারা জানতে পারে তারা যে মনোজকে সন্দেহ করেছিল সেই মনোজের ফোন বন্ধ হয়েছিল 18 তারিখে। আর ওই দিন মনোজের লোকেশন ছিল কোজিকোড়ে। সেখান থেকে তার স্ত্রীকে কলও করেছিল। আবার ওই দিন মনোজের স্ত্রীও বডিটি কনফার্ম করতে গেছিল, কিন্তু সে জানিয়েছে এটা মনোজের বডি নয়। তার মানে মনোজের স্ত্রী যেটা বলেছে সেটা হয়তোবা সত্যি। আবার এদিকে বিদ্যা এসে জানায় ওই ফাইন্যান্স কোম্পানির মালিক সাজি এসেছিল, সে অনেক প্রেসার দিচ্ছে। বিজয় তখন বিদ্যার কাছে জানতে চায় 125 সাবেরিন গোল্ডের ওজন কেমন হবে। বিদ্যার কথা, এক সবেরিন গোল্ডে 8 গ্রাম সোনা হয়, সেই হিসাবে 1 কেজির মতো হবে। সেই কথা শুনে বিজয় বিদ্যাকে বেশ কিছু বিষয় অ্যারেঞ্জ করতে বলে। এরপরে বিজয়ের কথা মতো ওই মেয়ের বয়ফ্রেন্ডের সাথে একটি হোটেলে দেখা করে। তারা ওই ছেলের সাথে একটা মিউচুয়াল করার চেষ্টা করে এবং তখনও তারা তাদের পরিচয়টা লুকিয়ে রেখেছিল। তারা ওই ছেলেকে বলে এই মেয়ের পরিবার তাকে 1 লক্ষ টাকার বেশি দিতে পারবে না। কিন্তু ছেলে তো নাছোড়বান্দা, সে 5 লাখ টাকার 1 টাকাও কম নেবে না। অবশ্য কিছুক্ষণ কথা বলার পরে সে ওই 1 লক্ষ টাকাতেই রাজি হয়ে যায়। আর টাকা নিয়ে যখন ফোন থেকে সে ওই নিউড ভিডিওগুলো ডিলিট করতে যাবে, ঠিক তখনই বিজয় সেখানে উপস্থিত হয় এবং ওই ছেলেকে বেদম কেলানি দেয়। আর এখানে বিজয় আসার পরে আমরা জানতে পারি ওখানে আগে থেকে একটি গোপন ক্যামেরা ছিল, যেখানে ওই ছেলেটি যে ব্ল্যাকমেইল করছিল সবকিছুই আগে থেকে ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে। এজন্য বিজয় ওই ছেলেটিকে জানায় যে সে যদি অন্য কোথাও এই ভিডিওগুলো আপলোড করে দেয় আর সেটা যদি তারা জানতে পারে তাহলে ওই ছেলে 7 বছরের জেল কনফার্ম। আর এখান থেকে থানায় ফিরলে বিজয় দেখতে পায় তার বাবা মা তাকে না জানিয়ে তাকে দেখতে এসেছে। মূলত তার বাবা তার ছেলেকে ইউনিফর্মে দেখতে চাচ্ছিল, তাই ছেলেকে কিছু না জানিয়ে সরাসরি ছেলের পুলিশ স্টেশনে চলে এসেছে। বিজয় তার বাবা মার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে তার বাবা মাকে পাঠিয়ে দেয়। আবার এদিকে ওই ফাইন্যান্স কোম্পানির সামনে সাবু তার লোকজন নিয়ে প্রোটেস্ট করছিল। খবর পেয়ে বিজয়রাও সেখানে আসে। বিজয় তাদেরকে যত কিছু যাই বলেই থামানোর চেষ্টা করুক না কেন, সাবু তাদেরকে বারবারই বলছিল একে তো এখানে বড় ধরনের ডাকাতি হয়েছে, তার মধ্যে আবার খুন, আপনারা তো কোনো কিছুই সলভ করতে পারছেন না। তারা তো সাজির বিষয় এটাও বলছিল যে তাদের কাছ থেকে পুলিশ টাকা নিয়ে তদন্ত আরো ডিলে করছে। পরিস্থিতি সাথে সাথেই উত্তপ্ত হয়ে পড়ে। ঠিক তখনই একজন পুলিশ কনস্টেবল এসে জানায় গ্রামের পাশে যে ড্যাম রয়েছে সেখানে একটি লাশ পাওয়া গেছে। দ্রুত তারা সেই স্পটে পৌঁছে যায়। ড্যামের পানি থেকে ওই বডিটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বডিতে একটি পাথর ঝুলিয়ে তাকে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। আর বডিটি পানিতে থাকার কারণে সব প্রমাণ নষ্ট হয়ে গেছে, তাই আইডেন্টিফাই করার কোনো সুযোগ নেই। ডাক্তার জানায় ওই ব্যক্তির মৃত্যু একইভাবেই হয়েছে। তাই একরকম ধারণা করা হয় আগে যে বডিটি পাওয়া গেছিল
সেই ব্যক্তিটি আর এই ব্যক্তিটির মারা যাওয়ার ঘটনাগুলো প্রায় সেম। তো তারা বুঝতে পারে যে আগে যারা খুন করেছিল এবারও তারাই খুন করেছে। এর মধ্যে সানিশের ছোট ভাই কিরণ একদিন এসে থানায় দেখা করে। কিরণও জানায় সানিশের সাথে তার কোনো যোগাযোগই নেই। আবার ওই দিন রাতে যখন তারা পেট্রোলিং এ ছিল তখন থানায় এক ব্যক্তি ফোন করে জানায় ফরেস্টের মধ্যে সে এক ব্যক্তিকে দেখেছে একটি লাশ বহন করে নিয়ে যেতে। সাথে সাথে সেখানে সবাই পৌঁছে যায়। তবে জায়গাটি ঘন জঙ্গল, তাই বিজয়রা চারজন চারদিকে বিভক্ত হয়ে ওই ব্যক্তিটিকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা ওই মাস্ক পরিহিত ব্যক্তিটিকে দেখতে পাই যে সে একটি বডিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই বিজয় সেখানে পৌঁছে যায়। এমনকি তার পকেটে একটি গোল্ডের চেনও পাওয়া যায়। তবে বিজয় কিছু বুঝে ওঠার আগেই ওই মাস্ক পরিহিত ব্যক্তিটি বিজয়ের মাথায় আঘাত করে বিজয়কে সেন্সলেস করে ফেলে। শব্দ পেয়ে কৃষ্ণানও যখন এদিকে এগিয়ে আসে কৃষ্ণানের ওপর হামলা করে। তবে এর মধ্যে অন্যরা সেখানে আসায় মাস্ক পরিহিত সে ব্যক্তিটি সেখান থেকে পালিয়ে যায়। আর পরদিন সকালে বিজয়ের জ্ঞান ফিরলে বিজয় পুরো বিষয়টি জানতে পারে। এর আগে যে বডিগুলো পাওয়া গেছিল সেগুলো আইডেন্টিফাই করা না গেলেও এবার যে বডিটি পাওয়া গেছে সেটি আইডেন্টিফাই করা গিয়েছে। কৃষ্ণান জানায় তার নাম মানিকন্তর, বাড়ি তামিলনাড়ুতে। এইখানে এক কন্ট্রাক্টরের আন্ডারে বাড়ির কাজ করতে এসেছিল। সেই জন্য তারা দ্রুত ওই কন্ট্রাক্টরের সাথে দেখা করতে যায় এবং তার সাথে কথা বলে জানতে পারে সে তামিলনাড়ুর 4 জন মজদুরকে হায়ার করেছিল। এদের মধ্যে একজন হঠাৎ করে অনেকদিন আগেই চলে গিয়েছিল, আর তার মধ্যে বাকি 3 জন কিছুদিন আগে গ্রামের উৎসবের কথা বলে চলে গিয়েছিল এবং তারা আর ফিরে আসেনি, যাদের নাম ছিল মানিকন্তর, আম্বু এবং কুমার। তখনই ঠিক ওই সময়ে ডক্টর বিজয়কে কল করে জানায় এই ব্যক্তিটিকেও ঠিক আগের মতোগুলো করেই সেম প্যাটার্নে খুন করা হয়েছে। এরপরে বিজয়রা মানিকন্তরা যে বাড়িতে থাকতো সে বাড়িতে গিয়ে তল্লাশি করে। আর পুরো বাড়ি তল্লাশি করে তারা কিছু না পেলেও মর্গেজের একটি রসিদ পায়, যা মূলত ওই একই ফাইন্যান্স কোম্পানির যেখানে চুরি হয়েছিল। আর ওই ব্যক্তিটির পকেটে যে চেন পাওয়া গিয়েছিল সেই ফাইন্যান্স কোম্পানিতে সেটা দেখালে তারা জানায় চুরি যাওয়া গোল্ডগুলোর মধ্যে এই চেনটিও হতে পারে। তবে তারা পুরোপুরি শিওর না। আবার এদিকে মনোজেরও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আগের বডিটি মনোজের না হলে এবারের বডিটি তো মনোজের হতে পারে। আবার বিজয় ধারণা করছিল সানিদের 2 ভাইয়ের সাথে মনোজের হয়তো কোনো ধরনের যোগাযোগ থাকতে পারে, কারণ ওই ফাইন্যান্স কোম্পানির ওপর তো সবাই ক্ষিপ্ত ছিল। তবে এখনো পর্যন্ত সানিশের কোনো খোঁজ পাওয়া যায়নি। আবার বিজয় বালাংকে বলে চুরি যাওয়া মালামালগুলো যেখানে বিক্রি করা হয় ওই সকল জায়গাতে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। এরপর বিজয় ডিএসপির সাথে দেখা করে পুরো বিষয়টি তাকে জানায় যে তার ধারণা খুন দুটি একই ব্যক্তি করেছে। তারা যাদেরকে সন্দেহ করছে তাদের কাউকে পাচ্ছে না। তবে ডিএসপি জানায় তার উপরেও প্রেশার আছে কেসগুলো তাড়াতাড়ি সলভ করার। যেহেতু ওইখানে কোনো ইন্সপেক্টর নেই, বিজয়ের উপর দায়িত্ব ছিল, তাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজয়ের ওপর কোনো বিশ্বাস করতে পারছে না যে আসলে সে কেসটি সলভ করতে পারবে কি পারবে না। বিজয় বিষয়গুলি থানায় ফিরে তার অন্যান্য কর্মকর্তাকে জানায় যে এখন থেকে আমাদের দিনরাত এক করে পেট্রোলিং করতে হবে, কোনো না কোনো কিছু একটা বের করতেই হবে। আবার থানায় বিজয় গেলে পুলিশ সদস্যরা তাকে জানায় মানিকন্দর সাথে যে 4 জন ছিল তাদের মধ্যে একজনের নাম আরুল। ওই আরুলের আন্দো, মানিকন্দ এবং কুমারের সাথে ঝামেলা হয়েছিল এবং ওই বিষয় নিয়ে তারা একবার থানাতেও এসেছিল। তার মানে এখন পর্যন্ত 3 জনের বডি পাওয়া গেছে, আন্দু, মানিকন্দ এবং আরুল। বাকি আছে শুধু একজন, কুমার। তো সবাই মিলে পসিবিলিটি একটা চিন্তা করে যে এরা হয়তো 4 জন মিলে প্ল্যান করেছিল চুরি করার, কিন্তু কুমার তাদেরকে মেরে তাদের সব যা লুট করেছিল সব একাই নিয়ে বাকি 3 জনকে খুন করে ফেলেছে। কিন্তু বিজয় এখানে খুব সুন্দর একটা পয়েন্ট বলে যে ডাকাতির আগে তো আমরা একটা বডি পেয়েছি, তাহলে সেটা তবে এখানে বিদ্যা একটা কথা বলে যে ওরা হয়তো যখন ডাকাতি প্ল্যান করেছিল তখন হয়তো আরুল পিছিয়ে গেছে, যার কারণে তারা বাকিরা সবাই প্ল্যান করে আরুলকে এখানে মেরেছে। আবার সিসি ফুটেজ এবং
পুলিশের তথ্য মতে সিকিউরিটি গার্ড যেটা বলেছিল পুলিশকে যে ওইখানে চুরি করতে মাত্র ৩ জনই গিয়েছিল, যেটা বিদ্যার থিওরির সাথে মিলে যাচ্ছে। তার মানে এখন ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে কুমারকে ধরতে পারলে পুরোপুরি জানা যাবে। তাই সবার আগে এখন কুমারকে খুঁজতে হবে। তো আশেপাশে যত পুলিশ স্টেশন ছিল সবগুলোতে কুমারের ছবি পাঠানো হয় তার খোঁজ নেওয়ার জন্য, যে তাকে নিয়ে কোনো মিসিং কমপ্লেন বা রিপোর্ট আছে কিনা। এখন সিন চলে যায় রাতে। সাজুকে দেখা যায় তার পরকীয়া প্রেমিকার সাথে দেখা করে গাড়িতে উঠছে। তবে সাজু লক্ষ্য করে তার কারের 4টি চাকার পাংচার করে দেওয়া আছে, এবং সাজি এটাও বুঝতে পারে যে এটা অবশ্যই কেউ ইচ্ছা করে করেছে। আর ঠিক তখনই মাস্ক পরিহিত একজন ব্যক্তি এসে সাজির উপরে হামলা করে। সাজি নিজেকে বাঁচানোর জন্য তার সাথে ফাইট করে এবং পুলিশকে কল করে তার উপর হামলার কথাটা তাদেরকে জানায়। তবে সাজি যখন ফোন করে পুলিশ স্টেশনে জানাচ্ছিল তখন মাস্ক পরিহিত ব্যক্তিটি তাকে দেখে ফেলে, এবং দেখে ফেলার কারণে সাজি তার গাড়িতে এসে তাড়াতাড়ি করে ডোর লক করে দেয়। মাস্ক পরিহিত লোকটি তখন ডোর ভাঙার চেষ্টা করছিল। সাথে সাথে সাজি তখন তার হর্ন বারবার বাজানোর কারণে আশেপাশের লোকজন আসে এবং মাস্ক পরিহিত লোকটি সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে পুলিশ সেখানে চলে আসে। গ্রামবাসী জানায় মাস্ক পরিহিত লোকটি রাবার বাগানের দিকে পালিয়ে গেছে, আর এখানে তার বাইকটাও পড়ে আছে। তাই বিজয়ের ধারণা মাস্ক পরিহিত লোকটি হয়তো আশেপাশে কোথাও লুকিয়ে আছে। এমনকি বিজয়রা খুঁজতে খুঁজতে সেই মাস্ক পরিহিত লোকটিকে পেয়েও যায়, এবং মাস্ক খোলার পরে তারা যাকে ধারণা করেছিল এটা সেই সালিশ। এরপরে সানিশকে থানায় নিয়ে গেলে সে পুলিশদেরকে জানায় তার বাবা ব্যবসার জন্য অনেক লোন নিয়েছিল, কিন্তু ব্যবসাতে লোকসান হওয়ার কারণে তার বাবা কোনো লোন শোধ করতে পারেনি। যখন ফাইন্যান্স কোম্পানি তার উপরে অনেক প্রেসার ক্রিয়েট করছিল এবং তার বাবা লোন শোধ করতে পারছিল না, সেই বোঝাটা সইতে না পেরে তার বাবা সুইসাইড করেছে। এই জন্য সানিশ বদলা নিতে ওই ফাইন্যান্স কোম্পানির মালিককে হত্যা করার জন্য একটা প্ল্যান করেছিল। তবে বিজয় যখন মানিকন্দ সহ বাকি মিসিং লোকদের কথা বলে যাদের বডি পাওয়া গেছে, তখন সানিশ জানায় যে আমি তো এই ব্যক্তিদের নাম কখনো শুনিনি, আমি এদেরকে চিনিই না, তাহলে আমি কিভাবে এদেরকে মারবো। প্রথমে পুলিশ তার কথা বিশ্বাস করতে চায়নি। তারপরে বিজয় সানিশ সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা যাচাই করার জন্য তার বন্ধুর বাসায় যায় খোঁজ নেওয়ার জন্য, এবং আশেপাশে প্রতিবেশীর কাছ থেকে খোঁজ নেয়। জানা যায় সানিশ সেখানেই ছিল। তার প্রতিবেশী এবং সানিশের বন্ধু এটা পুলিশকে শিওর করে যে হ্যাঁ সানিশ সেখানেই ছিল। তাই পুলিশ সানিশকে আর সন্দেহ করে না, তাকে ছেড়ে দেয়। এর পরদিনই থানায় ওই ফাইন্যান্স কোম্পানির মালিককে এবং সাজিকে থানায় ডাকা হয়। এরপর বিজয় তাদের দুজনকে পাশের একটা রুমে নিয়ে তাদের যে স্বর্ণ চুরি হয়েছে সেটার একটা ডামি আলমারি এবং 50 লক্ষ টাকা চুরি গেছে সেটার দামি কিছু টাকা তাদেরকে দেখায়। বিজয় তাদেরকে জানায় আপনারা যেভাবে বলেছিলেন আমরা সেভাবে এখানে সব জিনিসগুলো এনেছি, কিন্তু লকারের মধ্যে আমরা সবকিছু একসাথে রাখতে পারছি না। তার মানে ফাইন্যান্স কোম্পানির এই লোকজন মিথ্যা কথা বলছে, আর এই পুরো বিষয়টা বিজয় বুঝতে পেরেছে। এবং বিজয়ের চাপে তারা একসময় স্বীকার করে যে তাদের ওখান থেকে 80 সোবেরেন স্বর্ণ এবং 10 লাখ টাকা চুরি হয়েছিল, কিন্তু তারা ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য পরিমাণটা একটু বাড়িয়ে বলেছিল। আবার এদিকে পুলিশ স্টেশনে সাবু বিজয়ের সাথে দেখা করার জন্য সকাল থেকে ওয়েট করছিল। দেখা হওয়ার পরে সাবু বিজয়কে বলে সে কেস সলভ করতে পারছে না, উল্টো তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে, এবং সে বিজয়কে সাসপেনশনেরও ভয় দেখায়। এজন্য বিজয় একসময় রাগ করে সাবুকে থানা থেকে বের করে দেয়। এখান থেকে সিন চলে যায় রাতের বেলা। বিজয় এখানে একটু রেস্ট করছিল। ঠিক তখনই কল আসে যে তারা যে মনোজকে সন্দেহ করছিল সেই মনোজ বাড়িতে ফিরে এসেছে। এই জন্য দ্রুত বিজয় মনোজের বাড়িতে যায় তাকে ধরার জন্য। এই বিষয়টা বুঝতে পেরে মনোজও তার ঘরের মধ্যে লুকিয়েছিল। সে পালানোর চেষ্টাও করে, কিন্তু একসময় পুলিশের হাতে ধরা পড়ে যায়। থানা নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সে একসময় ওই ফাইন্যান্স কোম্পানি থেকে বিশাল বড় একটা লোন নিয়েছিল, আর পরবর্তীতে ওই ফাইন্যান্স কোম্পানি যখন ইন্টারেস্ট বাড়িয়ে দেয় তখন সে এক প্রকার তার বাড়িটাই হারাতে বসেছিল। এই জন্য রাগের বশে সে অনেক কিছুই বলেছে, কিন্তু তার মানে এই নয় যে সে বদনাম নিতে সেখানে ডাকাতি করবে। এমনকি ওই ঘটনার পর মনোজ থানায় এসেছিল কমপ্লেন করতে, কিন্তু ওই সময় মনোজ কিছুটা মদ্যপ থাকার কারণে তার কমপ্লেনটা পুলিশ রেজিস্টার করেনি।
সেজন্য মনোজ রাগ করে থানার বাইরে পার্ক করা পুলিশের জিপের হেডলাইট ভেঙে ফেলেছিল। এর মাধ্যমেই আসলে সবাই জানতে পারে যে পুলিশের জিপের হেডলাইট আসলে মনোজই ভেঙেছিল। আর ওই ঘটনার পরেই মনোজ মূলত এখান থেকে দূরে চলে গিয়েছিল। মনোজ এটাও বলে, আমার গ্রামের বাড়িতে কিছু আমার বাপ দাদার সম্পত্তি ছিল, আমি ভেবেছিলাম সেগুলো বিক্রি করে এই কোম্পানির ঋণটা শোধ করে দিব, এজন্যই আমি ওখানে চলে গিয়েছিলাম। আবার মনোজ যেভাবে বলছে যে 16 তারিখ রাতে সে এখানে এসেছিল, আবার পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী আরুলের যে খুন হয়েছিল সেটাও রাত 9টা-10টার দিকে 16 তারিখ। তাই বিজয়ের কিছুটা সন্দেহ হয় যে মনোজ হয়তোবা তাদেরকে মিথ্যা বলে গল্পটা অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। বিজয়ের ধারণা হয়তো মনোজ তাদেরকে দিয়ে ডাকাতি করার প্ল্যান করিয়ে থানায় এসে ছোট্ট একটা ঝামেলা করেছে এবং দূরে কোথাও গিয়ে পালিয়েছিল যাতে তাকে কেউ সন্দেহ করতে না পারে। এজন্য বিজয় বাকি পুলিশ সদস্যদেরকে নির্দেশ দেয় মনোজের কল রেকর্ড বের করার জন্য। তবে এখনো পর্যন্ত যেহেতু কুমার জীবিত, তাই মনোজের কাছে তারা কুমারের বিষয়ে জানতে চায়। তবে মনোজ তো বলে যে সে এই নামের কাউকেই চিনে না। আবার আনন্দ বিজয়কে জানায় যে রাতে মনোজ থানায় এসেছিল তার আগের রাতে বাকি 3জনও থানায় এসেছিল। প্রতিদিন বিজয় ডিএসপি জ্যাকবের সাথে দেখা করে এবং এই পুরো বিষয়গুলো তাকে বুঝিয়ে বলে। জ্যাকব তাকে জানায়, যেহেতু তোমার সন্দেহ, তো তুমি এগুলো অ্যানালাইসিস করে রিপোর্ট বের করে দিয়ে দিলেই তো হলো। কিন্তু বিজয় এখানে বলে যে না, আমার মনে হয় এর সাথে আরো অন্য কেউ জড়িত আছে। এখানে জ্যাকব বলে, তোমার এটা ধারণা মাত্র, তোমার কাছে কোনো প্রমাণ নাই। যেহেতু তাদের উপর আগে থেকে অনেক প্রেশার ছিল, তাই জ্যাকব বিজয়কে খুব ভালো মতো 1 সপ্তাহের সময় দিয়ে বলে যে 1 সপ্তাহের মধ্যে তুমি এই পুরো কেসটা সলভ করবে, এবং বলে যে যদি 1 সপ্তাহের মধ্যে তুমি কোনো রিপোর্ট না করো তাহলে আমি তোমাকে যেভাবে বলেছি তুমি ঠিক সেভাবে রিপোর্ট করবে এবং আগামী 1 সপ্তাহ পরে নতুন ইন্সপেক্টর যোগ করবে। তাই তোমার যা করার এই 1 সপ্তাহের মধ্যেই করো। এই কথা বলে জ্যাকব সেখান থেকে চলে যায়। জ্যাকবের সাথে এই কথাগুলো হওয়ার পর বিজয়ের মন অনেক খারাপ হয়। তো দেখা যায় রাতের বেলা বিজয়ের মা বিজয়কে ফোন করলে বিজয় ইগনোর করে, মানে কথা বলতে খুব একটা তার আগ্রহ ছিল না। পরের দিন অফিসে গেলে বালান বিজয়কে জানায় কোন এক মহিলা পাশের দোকানে চেন বিক্রি করতে গেছিল। তাই সাথে সাথে বিজয় বালানকে নিয়ে ওই দোকানির সাথে দেখা করতে যায় এবং এ বিষয়ে কথা বলে। দোকানির সাথে কথা বলে জানতে পারে গতকাল এক মহিলা এখানে 1 ভরির একটা চেইন বিক্রি করতে এসেছিল, কিন্তু ওই মহিলার সাথে কথা বলে দোকানি জানতে পারে যে সে এখানকার স্থানীয় না, তার মানে সে অন্য কোথাও থেকে এসেছিল এখানে চেনটা বিক্রি করার জন্য। আবার দোকানি আরো বলে সচরাচর যারা এই ধরনের গোল্ড বিক্রি করে তারা দামাদামি করে বিক্রি করে, কিন্তু ওই মহিলা কোনো দামাদামি করেনি। দোকানি তাকে যে টাকা দিতে চেয়েছিল তাতেই সে রাজি হয়ে যায়। তবে দোকানের কাছে যেহেতু ওই মুহূর্তে টাকা ছিল না, তাই ওই মহিলাকে সে আজকে আসতে বলেছে টাকা নেওয়ার জন্য। এবং ওই মহিলা এখানে যখন এসেছিল তার পরনে লাল রঙের একটা ড্রেস ছিল, এবং দোকান থেকে সে যখন চলে যায় সামনে মেডিসিনের দোকানে যায় এবং কিছু মেডিসিন কিনেছিল। বিজয় সেই দোকানে গিয়ে তাদের কাছে জানতে চায় 11টা থেকে 12টার মধ্যে কি ধরনের মেডিসিন বিক্রি করা হয়েছিল সেটার তালিকা দেখতে চায়, এবং এই মেডিসিনগুলো কি কি কাজে ব্যবহার করা হয়। এরপরে ওই দোকানের আরেকজন লোক এসে বিজয়কে জানায় ওই মহিলা যখন এখানে চেনটি বিক্রি করতে এসেছিল তখন ওই মহিলার একটা কল আসে। এই সবকিছু শোনার পরে বিজয় আরো বেশ কিছু জায়গায় যায় তদন্ত করার জন্য। আর এরপরেই বিজয় একটা কনক্লুশনে আসে। আর ওই দোকানে যে নারী গিয়েছিল তাকে বিজয় চিনতে পেরেছে। ওই নারীর নাম অঞ্জনা আনন্দ। আর এই অঞ্জনা আর কেউ নয়, কনস্টেবল আনন্দের স্ত্রী। আর মেডিসিনের দোকান থেকে বলা হয় যে এই ওষুধ স্ট্রোকের রোগীদেরকে দেওয়া হয়। আর বিজয়ের তখনই মনে পড়ে যায় আনন্দের মা স্ট্রোকের রোগী। আবার ওই দিন যখন সে আনন্দের মার সাথে দেখা করতে গিয়েছিল তখন একই ধরনের রিংটং সে আনন্দের বাড়িতে পেয়েছিল। এরপর থানায় এসে বিজয় আনন্দকে ওই চেন এবং তার স্ত্রীর ছবি দেখিয়ে বলে, তোমার স্ত্রী এই চেন নিয়ে ওখানে কি করছিল? বিজয়ের কথা, তুমি আর তোমার স্ত্রী মিলে ওই তামিলিয়ানদেরকে দিয়ে রবারি করানোর পরে তাদেরকে খুন করে দিয়েছো। আনন্দ যখন তার মুখ খুলছিল না তখন বিজয় তাকে থাপ্পড় পর্যন্ত দেয়। এরপরে জানা যায় আনন্দ শুধু একাই না, তার সাথে বিদিশও ছিল। সিসিটিভিতে বিজয় পেট্রোলিং এর ওই গাড়ি দেখেছিল, পুলিশ জিপে, কিন্তু ওই 2জন আনন্দ এবং বিদিশ জানিয়েছিল তারা পেট্রোলিং এ ওই দিকে সেদিন যায়নি। তারা বলেছিল তারা অন্য এরিয়াতে ছিল। এমনকি বিজয়ের কাছে
ওদের দুজনের ফোনের টাওয়ার লোকেশনও আছে, তাই বিজয়ের কাছে তারা দুজনেই ধরা পড়ে গেছে। তবে বিজয় সবকিছু জানতে পেরেছে। এখন বিজয়ের প্রশ্ন, তারা কেন করেছে? বিজয় ডিএসপি কে কল করতে যায়, ঠিক তখনই সত্যায়ন এসে বিজয়ের ফোনটা আস্তে ভেঙে ফেলে। তার মানে সত্যায়নও ওদের সাথে জড়িত আছে। বিজয় তখন কৃষ্ণানকে ফোন দিতে বলে, কিন্তু বিজয় জানতে পারে তাদের সাথে কৃষ্ণানও জড়িত ছিল। তখন কৃষ্ণান বলে, বাদ দেন স্যার, আসলে কৃষ্ণানই ছিল মূল মাস্টার মাইন্ড। আসলে মুভির শুরুর দিকে সাবুর ভাতিজির কাছে ড্রাগস পাওয়া গিয়েছিল। এই ড্রাগেরই উৎস খুঁজতে গিয়ে তারা আরুলের কাছে পৌঁছেছিল এবং তারা আরুলকে ধরে এনে জিজ্ঞাসাবাদও করেছিল। আর ওই সময় আরুল পুলিশ সদস্যের ওপর হাত তোলায় পুলিশ সদস্যরা ক্ষেপে গিয়ে আরুলকে মারতে শুরু করেছিল এবং অতিরিক্ত মারার কারণে আরুল সেখানেই মারা গিয়েছিল। সেজন্য ওই সময় থানার সিসিটিভি ফুটেজগুলো মুছে ফেলা হয়। এমনকি আরুলকে জিজ্ঞাসাবাদের সময় তারা জানতে পেরেছিল এখানে আসার আগে তারা একটা ব্যাংকে ডাকাতি করতে গিয়েছিল। আর এই সুযোগটা কাজে লাগাতে কৃষ্ণান ওই ফাইন্যান্স কোম্পানিতে ওদের তিনজনকে দিয়ে ডাকাতির ওই প্ল্যানটা সাজায়। এমনকি ওই তিনজনকে দিয়ে আরুলের বডিটিও ওই রাবার বাগানে পুঁতে ফেলায় আর প্রমাণ হিসাবে ভিডিও করে রাখে, যাতে বাকি তিনজনকে ব্ল্যাকমেল করতে পারে। ওরা ভালো করে জানতো 6 থেকে 7 দিনের মধ্যে বডিটি বের হয়ে যাবে, সেজন্য ওই 6 থেকে 7 দিনের মধ্যে ওদেরকে দিয়ে ডাকাতির প্ল্যানটা আমরা সাজাই এবং প্ল্যান মতো ডাকাতিও হয়ে যায়। কৃষ্ণানের প্ল্যান ছিল ওদেরকে কোনো রকম ডাকাতি করানোর পরে অল্প কিছু শেয়ার ধরিয়ে দিয়ে এখান থেকে ভাগিয়ে দিব, কিন্তু ওরা তখন 50% শেয়ার দাবি করে। এটা নিয়ে আমাদের আর ওদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। একসময় মানিকন্দনও তাদেরকে থ্রেট দেয় যে তাদেরকে তাদের 50% না দিলে তারা সবকিছু সবাইকে বলে দিবে। আর ওই সময় কৃষ্ণানুরা এই ধরনের কোনো রিস্ক নিতে চাচ্ছিল না, সেজন্য তখন ওদেরকে পেটানো শুরু করে। আর ওই সময়ই তাদের দুইজন সেখানে স্পটেই মারা যায়, মানিকন্দর বাদে। এরপর তারা প্ল্যান সাজায়, আরুলকে তারা পুঁতে মেরে ফেলেছে এবং কুমার তাদেরকে দিয়ে সবকিছু করিয়েছে এবং শেয়ারের ভাগ না দেওয়ার কারণে কুমার তাদেরকে মেরে ফেলেছে। কিন্তু কুমারকে তো তারা আগেই মেরে ফেলেছিল। একটা বডি তারা আগেই পুঁতে ফেলেছিল আর একটা বডি তারা ড্যামের কাছে ফেলে এসেছিল। মানিকন্দ তখন জীবিত আর বাকি ছিল কুমার, মানে যাকে তারা নিখোঁজ হিসাবে দেখাতে চেয়েছিল। পরবর্তীতে তারা মানিকন্দনকেও খুন করেছে, কিন্তু কুমারকে খুন করার পরে তার বডিটি কোথায় ডিসপোজ করেছে এখনো সেটা অজানা। কারণ সব দোষ তো কুমারের ওপর দিতে যাচ্ছিল, কিন্তু কুমারের বডিটি যদি পাওয়া যায় তাহলে এই ঘটনাগুলো যে সব সাজানো সেটা প্রকাশ পেয়ে যাবে। আর ওই দিন মানিকন্দনদের ঘরে যখন তল্লাশি চলছিল তখন এরাই প্ল্যান করে মর্গেজের ওই স্লিপটি সেখানে রেখেছিল যাতে বিজয় অন্যদিকে তদন্ত করে। কিন্তু শেষ পর্যন্ত আনন্দের ওয়াইফ অনন্যার জন্য সবকিছু বিজয় জানতে পারে, এটা তারা কখনোই কল্পনা করেনি। কৃষ্ণা সবকিছু বিজয়কে জানানোর পর বিজয় তাদেরকে বলে এখন তাদের কিছু করার নেই, নিজেরা বাঁচতেই তারা সবকিছু করেছে। তাই বিজয়কে তারা কোঅপারেট করতে বলে, কিন্তু বিজয় কখনোই কোঅপারেট করবে না। সে তাদের সিনিয়রকে জানাতে চাচ্ছিল। ঠিক তখনই বিদ্যা তাকে লাথি দিয়ে ফেলে দেয়। তার মানে বিদ্যাও এদের সাথে জড়িত। কৃষ্ণানও খুব ভালো মতো বুঝতে পারছে বিজয় কখনোই তাদের সাথে কোঅপারেট করবে না। বিজয়কে বাঁচিয়ে রাখলে তারা ফেঁসে যাবে, এই কথা বলেই তারা বিজয়কে পেটাতে শুরু করে। ওরা এতগুলো লোক আর বিজয় হলো একা, যার কারণে বিজয় তাদের সাথে পেরে উঠছিল না। তবে বিজয়কে যখন কৃষ্ণান পেপার হুক দিয়ে মারতে যাবে ঠিক তখনই বিজয় ওই পেপার হুক দিয়ে সবাইকে মারা শুরু করে। এর হাতে, ওর পিঠে, ওর বুকে কোপাতে কোপাতে সবাইকে নিস্তেজ করে ফেলে। আর সবশেষে বিদ্যার সাথে ফাইট করে বিদ্যাকেও হারিয়ে দেয়। আর অন্যদিকে থানার পিছনে বাকি দুজন পুলিশ সদস্যকে দেখা যায় তারা ডিএসপি কে জানানোর সাথে সাথে ডিএসপি ব্যাকআপ টিম নিয়ে থানায় চলে এসেছে। তারা এসে থানার দরজা ভেঙে বিজয়কে উদ্ধার করে আর বিজয়ের থেকে সবকিছু জানতে পারে। এরপর সবাইকে অ্যারেস্ট করা হয়। গ্রামবাসীও থানায় পৌঁছে গেছে এবং তারা বুঝতে পেরেছে যে এখানে কি হয়েছিল। বিজয় কল্পনাও করতে পারেনি যাদেরকে সে এত বিশ্বাস করেছে, যাদেরকে নিজের পরিবারের মতো ভেবেছে, তারাই তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। শুধু বাকি ছিল বালান এবং রিমু। আপনাদের নিশ্চয় মনে আছে বালান শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য একদিন ছুটি নিয়েছিল আর ডাকাতির ঘটনাটা ওই দিনই ঘটেছিল। আর রিমাও সেদিন ছিল না। তার মানে রিমা এবং বালান বাদে বাকি সবাই এই ঘটনার সাথে জড়িত ছিল। হয়তোবা তারা যদি থাকতো হয়তো তারাও এই ঘটনার সাথে কোনো না কোনো ভাবে জড়িয়ে যেত। ভাগ্যক্রমে তারা বেঁচে গেছে। কিন্তু বিজয় সবকিছু জানার পরেও কোনোভাবেই কম্প্রোমাইজ করেনি। সে ন্যায়ের সাথে কোনো আপোষ করেনি।
সে তার দায়িত্বে অটল ছিল, সবসময় অবিচল ছিল। আর এর মধ্যে দিয়েই মুভিটির শেষ হয়। সর্বোপরি মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরো এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।